ফার্স্ট আমরা জানবো মুভিং অ্যাভারেজ কি। মুভিং অ্যাভারেজ দুটো শব্দ নিয়ে তৈরি, মুভিং এবং অ্যাভারেজ। অ্যাভারেজের মানে আমরা জানি, মুভিং এর মানে কি? মুভিং এর মানে হলো যে জিনিসটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে বা মুভ করছে। তো মার্কেটে একটাই জিনিস আছে যেটা সময়ের সাথে পরিবর্তন হয়, সেটা হলো শেয়ার প্রাইস। এই যে প্রাইসই হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হয়। আমরা যদি এই ক্যান্ডেলগুলোকে দেখি, তো ক্যান্ডেলই হচ্ছে প্রাইসের যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা দেখিয়ে দেয়। তো আমরা মুভিং অ্যাভারেজ কিভাবে পাই? আমরা এই যে ক্যান্ডেলের ক্লোজিং যে প্রাইস আছে, সেগুলোকে যদি আমরা অ্যাভারেজ করে দিই, একসাথে যোগ করে অ্যাভারেজ যদি করে দিই, তো আমরা মুভিং অ্যাভারেজ পেয়ে যাই। এক্সাম্পল হিসেবে ধরছি যে আমরা এই ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ বের করতে চাইছি। মুভিং অ্যাভারেজের পুরো একটা ইন্ডিকেটর আছে। বাট তার আগে আমরা জেনে নিই যে মুভিং অ্যাভারেজের যে ইন্ডিকেটরটা সেটা কিভাবে কাজ করে। তো আমরা এখানে 9 ডে মুভিং অ্যাভারেজ বের করতে চাইছি। তো 9 ডে মুভিং এভারেজ বের করার জন্যে আমরা কি করছি, এই ক্যান্ডেলটার, তো এর আগে যে ৯ টা ক্যান্ডেল আছে তার ক্লোজিং প্রাইসকে একসাথে যোগ করে তার এভারেজ বের করে নিচ্ছি। তো সেখান থেকে আমরা হচ্ছে 9 ডে মুভিং এভারেজ পেয়ে যাব। তো এখান থেকে এই যে ৯ টায় যে ক্যান্ডেল আছে তাদের ক্লোজিং প্রাইসকে একসাথে যোগ করে এভারেজ করে দিলে ধরে নিচ্ছি আমরা এইখানে কোথাও একটা পয়েন্ট পেয়ে যাব। তো এই ক্যান্ডেলটা যদি আমরা হচ্ছে মুভিং এভারেজ বের করতে চাই 9 ডে, তো আমরা কোথাও এখানে কোথাও একটা পেয়ে যাব পয়েন্ট। তার আগেরটার এখানে কোথাও পেয়ে যাব। তার আগেরটার এখানে কোথাও পেয়ে যাব। তো এই পয়েন্টগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে এরকম কানেক্ট করে দিই, তো এই যে লাইনটা পেলাম এটাই হচ্ছে মুভিং এভারেজ। তো এবারে আমরা দেখব যে এই ইন্ডিকেটরটা কোথায় আছে। তো তার জন্য আমরা এটাকে কিভাবে এপ্লাই করতে পারি ওই ইন্ডিকেটরটা সেটা দেখার জন্য আমরা এই ইন্ডিকেটরে যাব এবং এখানে আমরা সার্চ করে নেব মুভিং এভারেজ। মুভিং এভারেজ। তো এখানে মুভিং এভারেজ এসে গেছে। ঠিক আছে? এটা আমরা এর উপর একটা ক্লিক করলে আমাদের এই চার্টের ভেতরে এটা চলে আসে। তো এখানে আমাদের এসে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মুভিং এভারেজ এই যে আসছে, কাজ করছে। ঠিক আছে? তো এখানে যে মুভিং এভারেজটা লাগানো আছে, এটা হচ্ছে 9 ডে মুভিং এভারেজ। ওকে? 9 ডে মানে কি? এই ক্যান্ডেলের আগের ৯ টা ক্যান্ডেলের ক্লোজিং কে একসাথে যোগ করে তার এভারেজ বের করে এই যে ইন্ডিকেটরটা পাওয়া যাচ্ছে। তো এটার সেটিংস আমরা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা এই যে ইনপুটের ভেতরে গেলাম, লেংথকে আমরা চেঞ্জ করে 20 করে দিচ্ছি। 20 করে দিলে কি হলো? না এই মুভিং এভারেজটা 20 ডে মুভিং এভারেজ হয়ে গেল। মানে এই ক্যান্ডেলের আগে ২০ টা দিনের ক্যান্ডেলের একসাথে যে ক্লোজিং আছে সেগুলোকে এভারেজ করে দিল। এবং তার ফলে এই একটা লাইন আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 20 ডে মুভিং এভারেজ। এটাকে যদি আমরা 50 করে দিই, এখানে 50 করে দিচ্ছি। 50 করে দিলে আমাদের এখানে এই মুভিং এভারেজটা 50 ডে মুভিং এভারেজ হয়ে গেল। এর মানে এই ক্যান্ডেলের তুলনায় এর আগে যে ৫০ টা ক্যান্ডেল আছে তাদের একসাথে এভারেজ যদি আমরা ক্লোজিং এর বের করি, তো আমরা এই একটা এরকম দাগ পেয়ে যাব। ঠিক আছে? এবং আমরা এর সেটিংস এ গিয়ে আমরা এর কালারও চেঞ্জ করতে পারি। এই স্টাইল এর ভেতরে গিয়ে আমরা কালারও চেঞ্জ করতে পারি। যেকোনো কালার দিতে পারি এখান থেকে। ঠিক আছে? আমরা আরো একের বেশিও ইন্ডিকেটর ইউজ করতে পারি। তো আমরা এখানে আরেকটা ইন্ডিকেটর ইউজ করছি যেন আ আরেকটা মুভিং এভারেজ। মুভিং এভারেজ। ঠিক আছে? আর এই ইন্ডিকেটরটা আমরা হচ্ছে 20 ডে মুভিং এভারেজ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 20। ইনপুটে গেলাম, এটাকে 20 করে দিচ্ছি। আর এটাকে আরেকটু বড় টাইম ফ্রেম করে দিয়েছি, তাহলে একটা জিনিস বোঝা যাবে যে যখন প্রাইস এর চেঞ্জ হয়, তো তার সাথে কে বেশি রেসপন্স করে। তো আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে 200 ডে মুভিং এভারেজ আর এটা হচ্ছে 20 মুভিং এভারেজ, ব্লু কালারেরটা। তো সময়ের সাথে মার্কেটে তো চেঞ্জ হচ্ছে, চেঞ্জের সাথে কে বেশি চেঞ্জ হচ্ছে? মার্কেটে যদি আমরা দেখি 200 এর তুলনায় 20 ডে মুভিং এভারেজ বেশি হচ্ছে, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। যেমন এই জায়গাতে দেখি, এই জায়গাতে মার্কেটে ফল এসেছিল। তো 200 ডে মুভিং এভারেজ কিন্তু এখানে তেমন কিছু চেঞ্জ দেখায়নি। 200 ডে মুভিং এভারেজ দেখাচ্ছে যে আপ মুভমেন্ট। বাট 20 মুভিং এভারেজ যেটা আছে সেটা নিচের দিকে এসেছে। তো আমরা এর থেকে যে বুঝতে পারছি এটা যে আমরা যদি শর্ট টার্ম ট্রেডিং এর কথা ভাবি, তো আমরা বড় টাইম ফ্রেমের মুভিং এভারেজ ইউজ করব না। যেমন এখানে আমরা যদি 200 ডে মুভিং এভারেজ ইউজ করতাম, তো আমরা বুঝতেই পারতাম না যে এখানে ফল এসেছে। তাই না? কিন্তু আমরা যদি 20 মুভিং এভারেজ ইউজ করি, আমরা এখানে বুঝতে পারছি সরাসরি যে এখানে একটা ফল এসেছিল। ঠিক আছে? তাই আমরা শর্ট টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে আমরা ছোট টাইমের মুভিং এভারেজ ইউজ করব। মুভিং এভারেজের আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ল্যাগিং মুভিং এভারেজ। মানে ইন্ডিকেটর একটা।
মুভিং অ্যাভারেজ ল্যাগিং ইন্ডিকেটর। এর মানে কি? যে মার্কেটে প্রাইস মুভমেন্ট করার পরে তারপরে এই ইন্ডিকেটরটা মুভমেন্ট দেখায়। মানে প্রাইসের উপরে ডিপেন্ড করে। তাই হচ্ছে যেকোনো ইন্ডিকেটরের তুলনায় আমরা হচ্ছে প্রাইসকে বেশি প্রায়োরিটি দেব। তো এই নিয়ে আমাদের ভিডিও অলরেডি বানানো আছে যে প্রাইস অ্যাকশন এর উপর কিভাবে আমরা ট্রেড করতে পারি বা প্রাইস অ্যাকশনকে কিভাবে বুঝতে হয়। তো আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। যেখানে প্রাইস অ্যাকশন সম্বন্ধে, ক্যান্ডেলস্টিক সম্বন্ধে সবকিছু জানানো আছে। ঠিক আছে? এবারে আমরা যদি দেখি কিভাবে আমরাকে এই যে ইন্ডিকেটর যত আছে এগুলোকে ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা শর্ট টার্ম ট্রেডিং এর কথা ভাবছি। তো আমরা এখানে ১ম এ এই যে 200 ডে মুভিং এভারেজ যেটা আছে সেটাকে সরিয়ে দিলাম। এখানে আমাদের শুধু 20 মুভিং এভারেজ আছে। আর একটা যে জিনিস আছে যে বলার, যে আমরা কখনো শুধু ইন্ডিকেটরের বেসিসে কখনো ট্রেড করব না। আমরা প্রাইস অ্যাকশন এর বেসিসে ট্রেড করব। তো আমরা যদি দেখি এখানে একটা প্রাইস অ্যাকশন মার্কেট বানাচ্ছিল। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এবং আমরা জানি কি রেজিস্ট্যান্স যখন ব্রেক হয় তারপরে একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি এবং তাহলে আমরা এখানে কিসের ভিউ থাকবে? আমাদের এখানে একটা লং এর ভিউ থাকবে। এই জায়গাতে একটা লং এর ভিউ থাকবে। তো আমরা একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট হয়ে গেছে। এবং আরো একটা যদি জিনিস দেখি যে এই যে 20 ডে মুভিং এভারেজটা এটাও একটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল মার্কেটে। এতটাও পারফেক্ট নয়, বাট একটা হিসেবে কাজ করছিল যে যখনই শেয়ার প্রাইস এর কাছাকাছি যাচ্ছিল বা উপরে যাচ্ছিল তখনই আবার শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল। যেমন এই জায়গাগুলোতে দেখলে বোঝা যাবে যে শেয়ার প্রাইস এর কাছাকাছি আসে, নিচে এসেছে। এখানে থেকে আবার নিচে এসেছে। এখান থেকে আবার নিচে এসেছে। এখান থেকে নিচে এসেছে। তো মুভিং এভারেজও একটা রেজিস্ট্যান্ট এবং সাপোর্ট হিসেবে কাজ করে। যেমন এই জায়গাতে যদি দেখি এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে? কিন্তু মুভিং এভারেজের থেকে আমাদের ট্রেন্ড লাইন আরো ভালো সাপোর্ট বা রেজিস্ট্যান্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। তো আমরা যদি এই জায়গাতে দেখি এখানে ব্রেকআউট হয়ে গেছে। তো ব্রেকআউটের পর আমরা একটা এন্ট্রি নিতে পারি। এখানে আমরা স্টপ লস এর কথা ভাবছি না। যেখানে স্টপ লস কোথায় রাখবো সেই জিনিসটা আমরা ভাবছি না। তো স্টপ লসকে এখানে সরিয়ে দিলাম। তো আমাদের এন্ট্রির পর আমাদের টার্গেট কি হতে পারে? আমাদের টার্গেট যেটা কাছাকাছি হতে পারে সেটা হচ্ছে এই জায়গাতে টার্গেট হতে পারে। তো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো আমরা টার্গেট অ্যাচিভ হওয়ার পর একটা জিনিস যেটা করতে পারি যে যেহেতু আমরা দেখছি যে 20 মুভিং এভারেজ একটা হিসেবে এখানে কাজ করছে। তো আমরা এটা করতে পারি যে যতক্ষণ না এই 20 মুভিং এভারেজ এর নিচে শেয়ার প্রাইস ক্লোজিং দিচ্ছে ততক্ষণ আমরা এই ট্রেডে থাকবো। এই হিসেবে যদি আমরা যাই, তো আমরা কতক্ষণ যেতে পারছি? আমরা যদি এখানে দেখি, এখানে 20 ডে মুভিং এভারেজ এর নিচে শেয়ার প্রাইস আসেনি। ক্লোজিং দেয়নি। এসেছে, ক্লোজিং দেয়নি। এখানেও ক্লোজিং দেয়নি। বাট এখানে ক্লোজিং দিয়েছে। তো আমরা হচ্ছে এতটা ক্যাপচার করতে পারতাম যদি আমরা এই মুভিং এভারেজ এর হিসেবে যেতে পারি। আমরা এতটা ক্যাপচার করতে পারতাম। এখানে 11.95% অলমোস্ট 12% এ আমরা হচ্ছে এখানে অ্যাচিভ করতে পারতাম। যদি আমরা হচ্ছে জাস্ট মুভিং এভারেজ এর সাথে ট্রেল করে যেতাম। আরেকটা মুভিং এভারেজের যে গুণ আছে যে বা বৈশিষ্ট্য আছে যে মুভিং এভারেজ এবং শেয়ার প্রাইস কখনো ডিসট্যান্সে থাকে না। আমরা যতবারই দেখব যে মুভিং এভারেজ থেকে শেয়ার প্রাইস দূরে চলে গেছে, তারপরে অবশ্যই শেয়ার প্রাইস মুভিং এভারেজের কাছে এসেছে। যেমন এই জায়গাতে যদি দেখি এখানে ডিসট্যান্স ক্রিয়েট হয়েছে। তারপরে শেয়ার প্রাইস এসেছে। এখানেও ডিসট্যান্স ক্রিয়েট হয়েছে, শেয়ার প্রাইস আবার মুভিং এভারেজে এসেছে। এখানেও ডিসট্যান্স ক্রিয়েট করেছে, মুভিং এভারেজের কাছে আবার শেয়ার প্রাইস এসেছে। তো এর থেকে আমরা কি আরেকটা বুঝতে পারছি যে মুভিং এভারেজ এবং শেয়ার প্রাইস একে অপর থেকে বেশি ডিসট্যান্স ক্রিয়েট করতে পারবে না। যখনই ক্রিয়েট করবে তখন আবার মুভিং এভারেজ এবং শেয়ার প্রাইস একসাথে আসবে। ঠিক আছে? তো আমরা এর থেকে কি শিখছি? যে যখনই শেয়ার প্রাইস এরকম অনেকটা দূরে থাকবে মুভিং এভারেজ থেকে আমরা সেখানে লং যাওয়া বা ট্রেড নেওয়া থেকে দূরে থাকবো। আমরা চাইবো যে মুভিং এভারেজের কাছে শেয়ার প্রাইস থাকুক, তখন আমরা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? আমরা যদি আরো দেখি এখানে যে এই জায়গাতে যে এখানে হচ্ছে 20 ডে মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল। এই জায়গাতে। এই জায়গাতে রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল। তো আমরা এখানে একটা রেজিস্ট্যান্ট এমনিও আমরা একটা ড্র করব যে এখানে একটা আমরা রেজিস্ট্যান্ট পাচ্ছি। এবং 20 ডে মুভিং এভারেজও রেজিস্ট্যান্ট হিসেবেই কাজ করছিল এখানে। তারপরে ব্রেকআউট হয়েছে। তো ব্রেকআউটের পর আমরা এখানে একটা ট্রেড নিতে পারি। তো আমরা এখানে ধরলাম এখানে একটা লং এন্ট্রি নিচ্ছি এবং এসএল আমরা এখানে রাখছি এখানে। এই ক্যান্ডেলের নিচে রাখলাম। তো আমাদের যে রিস্ক রিওয়ার্ড 1:2 আমাদের রিস্ক রিওয়ার্ড 1:2 এখানে অ্যাচিভ হয়ে গেছে। তারপরে কি করতে পারি? আমরা আরেকটু প্রফিট ক্যাপচার করার জন্যে আমরা
এটা ধরছি যে এখানে যেহেতু রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল, এখানে তাহলে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তাই আমরা কি করছি এখানে যে যতক্ষণ না এই মুভিং এভারেজ এর নিচে ক্লোজিং দিচ্ছে মার্কেট, ততক্ষণ আমরা ট্রেড থেকে বেরোবো না। সেটা যদি করতাম কি হতো? মুভিং এভারেজ এর নিচে কখন মার্কেট ক্লোজিং দিয়েছে? এখানে পর্যন্ত ক্লোজিং দেয়নি। এখান পর্যন্ত যদি আমরা দেখি, এখান পর্যন্ত মার্কেট ক্লোজিং দেয়নি। তারপরের দিন মার্কেট এখানে ওপেন হয়েছে। তো সেই হিসেবে কি? মুভিং এভারেজ এর নিচে শেয়ার প্রাইস এসে গেছে। তো আমরা এখানে তো অবশ্যই এক্সিট করব। কিন্তু এটা ক্যাপচার করার মানে বেশি আমরা ক্যাপচার করতে গিয়ে আমাদের হচ্ছে যে প্রফিট যেটা ছিল 1:2 সেটা আমাদের 1:1 এ বেরোতে হচ্ছে। মানে 2% এর রিস্ক নিয়ে 2% আমরা হচ্ছে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোচ্ছি। এটাও হতে পারে যে সবসময় আমরা হচ্ছে ওরকম ক্যাপচার আগেরটা যেমন এক্সাম্পল এ দেখেছি যে একটা বড় আমরা প্রফিট ক্যাপচার করতে পেরেছি এখানে। বড় একটা ক্যাপচার হয়েছিল। তো সেটা নাও হতে পারে। কারণ এখানে আরেকটা যদি আমরা দেখি এখানে বড় ভিউতে এখানে একটা কি চলছিল? এখানে, এখানে একটা ডাউন এর দিকে যাচ্ছিল মার্কেট। লোয়ার লো বানাচ্ছিল। ডাউন ট্রেন্ড ছিল। তো আর ডাউন ট্রেন্ডে আমরা কি যাচ্ছিলাম? লং যাচ্ছিলাম। তার কারণে এই জিনিসটা হয়েছে। তার কারণেই আমরা হচ্ছে কাউন্টার ট্রেড করছি। আর কাউন্টার ট্রেডের কারণেই আমাদের হচ্ছে এখানে অল্প প্রফিটে বেরোতে হচ্ছে। তো কাউন্টার ট্রেডের সময় আমরা এই জিনিসটা করব না। আমরা যদি পেতাম এই জায়গাতে কোথাও যদি এন্ট্রি নেওয়ার সুযোগ পেতাম, তাহলে আমরা ভাবতাম যে আমরা হচ্ছে এইভাবে যেতে পারি মুভিং এভারেজকে ইউজ করে। বাট কাউন্টার ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হতে পারে। যেমন আমরা যদি এইখানেও দেখি আমাদের এখানে 20 ডে মুভিং এভারেজ একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এই জায়গাতে। তারপরে শেয়ার প্রাইস এখানে কি হয়েছে? না শেয়ার প্রাইস এখান থেকে ব্রেকআউট দিয়ে তারপরে উপরের দিকে চলে গেছে। তো আমরা যদি এখানে একটা ট্রেড নিই লং ট্রেড এই জায়গাতে, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে রেজিস্ট্যান্ট এটা একটা রেজিস্ট্যান্ট বানিয়েছিল মার্কেট। এই জায়গাতে রেজিস্ট্যান্ট এটা একটা চ্যানেল বানিয়েছিল তারপরে ব্রেকআউট দিয়ে শেয়ার প্রাইস যাচ্ছে। তো আমরা কিভাবে ক্যাপচার করতে পারতাম এটাকে? আমাদের এসএল কোথায় রাখবো? আমাদের ধরলাম এসএল আমরা এই জায়গাতে রাখছি। এখানে এসএল রাখাটা ততটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ এখানে যদি শেয়ার প্রাইস চলে আসতো এর মানে কি? আমাদের প্ল্যান তো অটোমেটিক ফেলই হয়ে গেছে। তো আমরা আমাদের প্ল্যান ততক্ষণই আমরা এখানে ট্রেডে থাকতে পারি যতক্ষণ না এই মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস আসছে। ঠিক আছে? তো আমরা এইভাবে যদি যাই যে এই মুভিং এভারেজকে আমরা যদি ধরি সাপোর্ট হিসেবে, তো যতক্ষণ না মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস ক্লোজিং দিচ্ছে ততক্ষণ আমরা এক্সিট নেব না। এইভাবে যদি আমরা হচ্ছে ট্রেড করি, তো আমরা এতদূর পর্যন্ত যেতে পারতাম। এতদূর পর্যন্ত আমরা যেতে পারতাম। এখানে আমরা ক্লোজ করতাম। আমাদের পজিশন এখানে ক্লোজ করতাম, এক্সিট করে যেতাম। তো এখানে যদি আমরা এক্সিট করতাম আমাদের এখানে 11.68% এর প্রফিট আসছে। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করতে পারি। তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।